আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজ উপন্যাসের ৪১তম পর্ব। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে। রানী আকস্মিক ঘটনায় হতভম্ব। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে পা প্যাঁচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক এক হাত দূরে ধপাস করে পড়ল। এই যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা চলছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না। সেকেন্ড দুয়েক ভেবে মনস্থির করল, হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপার থেকে এক পা নামাতেই পদ্মজা চলে আসে, পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করল, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণার মুখ ঢেকে আছে রেশমি ঘন চুলে, আর চোখে একবার যুবকটিকে দেখল, এরপর মিনমিনিয়ে বলল, না। ফরিনা ছুটে এসে বললেন, এইটা কেমনে হইল? এই সেরি এমনে আইলো কেন? ও সেরি, কোনখানে দুঃখ পাইছ? পূর্ণা নরম কণ্ঠে বলল, চাচি ব্যথা পাইনি। পাওনি মানে কি? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? পদ্মজা, ওকে নিয়ে যাও। কাদা মেখে কি অবস্থা, বলল আমির। রানী পদ্মজার আর আমিরকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে। আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই, তুমি আইসো? পদ্মজা, এতদিনে আমরারে মনে পড়ছে? পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সবসময় মনে পড়ে আপা। আমরা পরে অনেক গল্প করব। পূর্ণাকে নিয়ে এখন ভিতরে যাই। পিছু পিছু রানীও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই, চিনতে পারতেছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো, এরপর বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদুলের সাথে কর্মদর করে বলল, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চিনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনারে মনে আছে। আমির মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ছোটবেলা তো তুমি করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল এক হাতে ঘাড় ম্যাসাজ করে হাসলো। এরপর বলল, ১৬-১৭ বছর পর দেখা হয়েছে তো। তো কি হয়েছে, তুমি বলে সম্বোধন করবি। গোসল করছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। আচ্ছা ভাইয়া। আমির নারকেল গাছের পাশে তাদের ব্যাগ দেখতে পেল, এগিয়ে গিয়ে ব্যাগটা নিল, এরপর অন্দরমহলের দিকে গেল। বৈঠকখানায় পদ্মজা বসে আছে। পূর্ণার কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে। হুমকিও দিয়ে এসেছে, ঘর থেকে বের হলে একটা মারও মাটিতে পড়বে না। পূর্ণা মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছিল, পা কোমর লাল হয়ে গেছে। এই বাড়িটা মৃত প্রায়। আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনেই হয় না এই বাড়িতে কেউ থাকে। নির্জীব স্তব্ধ। রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পরপর টুংটাং শব্দ হয়ে আসছে। ফরিনা এবং আমিনা তাড়াহুড়া করে রান্না করছেন। আমির বের হয়েছে, বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়ে পড়ল। স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে। বাচ্চাটার কোমরে গলায় তাবিজ, তাবিজের সাথে ঝনঝন শব্দ তোলা জাতীয় কিছু গলায় ঝুলানো। পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল। রানী বৈঠকখানায় এসে বাচ্চাটিকে বলল, আলো, আম্মা এদিকে আয়, তোর গায়ে ময়লা, পদ্মমামির কাপড়ে লাগবে। পদ্মজা আলোর গালে টেনে বলল, কিছু হবে না, থাকুক। এরপর আলো গালে চুমু দিল। আলোর ২ বছর, রানীর মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা, কিন্তু আসতে পারেনি দেখতে। এবারই প্রথম দেখা। পদ্মজা বলল, আলো ভাগ্যবতী হবে, দেখতে বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখ কালো হয়ে যায়। তার প্রথম বাচ্চা মারা যাওয়ার ১ বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলেন, কিন্তু কেউই রানীকে বিয়ে করতে চায় না। সবাই জেনে গিয়েছিল রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এরপর বাচ্চাটা মারাও গেল। কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না। এদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরো বেশি করে পড়তে হচ্ছিল। খলিল হাওলাদার পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিলেন। তখন মজিদ হাওলাদার মদনকে ধরে নিয়ে আনলো। মদন মগার বাবা মা নেই। ২ ভাই এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, এই বাড়ির সেবার কাজে নিযুক্ত। বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয়। মদন কামলা থেকে ঘর জামাই হয়। রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি, কখনো পারবেও না। ঘৃণা হয় তার। মাঝে মাঝে আলোকেও তার সহ্য হয় না। আলোর মুখটা দেখলেই মনে হয়
এই মেয়ে মদনের মেয়ে, কামলার মেয়ে। আলো আধো আধো সুরে বলল, নান্নান, নান্না। পদ্মজা আদরের কণ্ঠে বলল, নানুর কাছে যাবে? আলো পদ্মজার কোল থেকে নামতে চাইল। পদ্মজা নামিয়ে দিল। আলো দৌড়ে রান্নাঘরে যায়। রানী বলল, আম্মার জন্য পাগল এই সিঁড়ি, সারাবেলা আম্মার লগে ল্যাপটাইয়া থাকে। তুমি নাকি আলোকে মারধর করো? রানী চমকালো, প্রশ্ন করলো, কেডা কইছে? শুনেছি। আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল, ওর কি দোষ? রানী চুপ করে রইল। পদ্মজা বলল, সব রাগ এইটুকু বাচ্চার উপর ঝাড়া ঠিক না আপা। আমার কষ্টটা বুঝবা না পদ্মজা? বুঝি, এতটা অবুঝ না আমি। আলো মদন ভাইয়ার মেয়ে এটা ঠিক, কিন্তু তোমারও তো মেয়ে, তোমার গর্ভে ছিল, তোমার রক্ত খেয়েছে 10 মাস। আমি কি আমার শরীরে ভালোবাসি না? বাসি। মাঝে মাঝে খুব রাগ হয় জানো পদ্মজা, আব্দুল ভাইয়ের কথা মনে হইলে আমার খুব অসহ্য লাগে। একলা একলা কান্দি। তখন আলো কানলে আমি ওরে 1-2টা থাপ্পড় মারি। পরে আফসোস হয় কেন মানলাম সিলিডারে, ও তো আমারই অংশ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। নিয়তির উপর কারো হাত নেই। অতীত ভুলতে বলবো না, কিছু অতীত ভুলে যাওয়া যায় না, কিন্তু চাইলেই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায়। নিজেকে মানিয়ে নাও, আলোর প্রতি যত্নশীল হও, মানুষের মতো মানুষ করো। একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো, গোড়া থেকে খেয়াল দাও। তোমার কথা শুনলে বাঁচার শক্তি পাই পদ্মজা। পদ্মজা হাসলো। বৈঠকখানায় আমির এসে প্রবেশ করলো, তার পিছু পিছু মৃদুল। মৃদুলকে দেখে রানী হাসলো। পদ্মজাকে দেখিয়ে বলল, এই যে এইটা হইছে পদ্মজা, তোর ভাবি। মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতেই পদ্মজা বলল, না না, কোনো দরকার নেই, বসুন আপনি। মৃদুল বসলো। এরপর পদ্মজাকে বলল, আপনার কথা অনেক শুনছি, আজ দেখার সৌভাগ্য হলো। আমির পদ্মজাকে বলল, ওর নাম মৃদুল, রানীর মামাতো ভাই। ছোটবেলা আমাদের বাড়িতে কতদিন পর পর আসতো। যখন 8-9 বছর তখন দূরে চলে যায়, আর দেখা হয়নি। চাইলেই দেখা হতো, কেউ চায়নি, তাই দেখাও হয়নি। কোথায় থাকেন জানতে চাইল পদ্মজা। জি ভাবি, রামপুরা। রামপুরার কথা পদ্মজা শুনেছে। তাদের জেলার শহর এলাকার নাম রামপুরা। সবাই চিনে এই এলাকা। ছেলেটার চেহারা উজ্জ্বল চকচকে, হাসি খুশি। আলাপে আলাপে জানতে পারল মৃদুল পদ্মজার চেয়ে 2 বছরের বড়। ম্যাট্রিক ফেল করার পর আর পড়েনি। মিয়া বংশের ছেলে। কথাবার্তার শুদ্ধ অশুদ্ধ 2 রূপই আছে, আর ভীষণ রসিক মানুষও বটে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতলায় গেল। সাথে আমি রয়েছে। নূরজাহান বেশ কয়েক মাস ধরে অসুস্থ। শরীরের জায়গায় জায়গায় ঘা, চামড়া থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করেন। নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে। পদ্মজা নাকে রুমাল চেপে ধরে। নূরজাহান বিছানার উপর শুয়ে আছেন। সময়ের ব্যবধানে একেবারে নেতিয়ে গিয়েছেন। বয়সটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। হাড্ডি ভেসে আছে। লজ্জাস্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত। একপাশে লতিফা দাঁড়িয়ে আছে। নূরজাহানের মাথার কাছে একজন কবিরাজ বসে রয়েছেন। একটা কৌটা থেকে সবুজ দেখতে তরল কিছু নূরজাহানের ক্ষতস্থানগুলোতে লাগাচ্ছেন। পদ্মজা নূরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো। নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। ডাকলো, দাদু, দাদু শুনছেন? নূরজাহান ধীরে ধীরে চোখ খুললেন। পদ্মজা প্রশ্ন করলো, খুব কষ্ট হয়? কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয়? নূরজাহান শুধু তাকিয়েই রইলেন। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজার বুকটা হাহাকার করে উঠল। বয়স্ক একজন বৃদ্ধা কত কষ্ট করছে। লতিফা বলল, দাদু কথা কইতে পারে না, খালি কান্দে। নূরজাহানের অসহায় চাহনি দেখে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর নাম স্মরণ করুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। তারপর লতিফাকে বলল, ভালো করে খেয়াল রেখো উনার। আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বলল। নূরজাহান জবাব দেন না, শুধু উ আ শব্দ করেন। আমিরের 2 চোখ বেয়ে জল পড়ে। পদ্মজার ভালো লাগে না দেখতে। সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে। বারান্দা পেরোনোর পরে রুম্পার ঘরে দরজা খোলা দেখল পদ্মজা। যাওয়ার সময় তো বন্ধই ছিল।
পদ্মজা ঘরের ভেতর উকি দেয়, দেখলো কেউ নেই, পালঙ্কেও নেই। সে আমিরকে প্রশ্ন করলো, রুম্পা ভাবি কোথায়? আমিরও এসে উকি দিল, খালি ঘর। সে অবাক সুরে বলল, জানি না তো। পদ্মজা চিন্তায় পড়ে গেল। হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেনি, শহরে ফিরে যায়। 1 মাসের মাথায় জানতে পারলো সে গর্ভবতী। গর্ভাবস্থায় প্রথম 5 মাস খুব খারাপ যায়। প্রতি রাতে হেমলতাকে স্বপ্ন দেখত। 6 মাসের শুরুতেই ফরিনা নিয়ে আসেন গ্রামে। এই সময় পদ্মজার একজন মানুষ দরকার, কাছের মানুষদের দরকার। তাই আমিরও নিষেধ করেনি। তার মধ্যে আবার মারা গেলেন মোর্শেদ। পদ্মজার আরও ভেঙে পড়ে। কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করে, সফলও হয়। তখন পদ্মজা অনেকবার চেষ্টা করেছে রুম্পার সাথে দেখা করার। মদন আর নূরজাহানের নজরে বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি। এরপর কোলে আলো করে এলো ফুটফুটে কন্যা। পদ্মজা তারপরেও চেষ্টা চালিয়ে গেল। রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকা বাড়িয়ে দেয়। একদিন সুযোগ আসে, সেদিন রাতে নূরজাহান, মদন, আমির, রিদওয়ান, আলমগীর সবাই যাত্রাপালা দেখতে যায়। বাড়িতে বাকিরা থাকে। 2 তলায় শুধু পদ্মজা, তার মেয়ে পারিজা আর ফরিনা ছিল। ফরিনার দায়িত্বে পারিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা। রুম্পা তখন প্রস্রাব পায়খানার উপর অচেতন হয়ে পড়েছিল। পদ্মজার নাকে আঁচল চেপে ধরে সব পরিষ্কার করে, রুম্পার জ্ঞান ফেরায়। জানতে পারে 3 দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না। পদ্মজা খাবার নিয়ে আসে, রুম্পাকে খাইয়ে দেয়। কথা বলার সুযোগ হওয়ার আগেই ফরিনার চিৎকার ভেসে আসে। ফরিনার কাছে পারিজা আছে। পদ্মজার বুক ঢুক করে ওঠে, ছুটে বেরিয়ে আসে। ঘরে এসে দেখে ফরিনা নেই। ফরিনার আর্তনাদ ভেসে আসছে কানে। পদ্মজা সেই আর্তনাদের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উল্টে পড়ে যায়, তবুও ছুটে যায়। ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্দরমহলের বাইরে বেরিয়ে আসে। চাঁদের আলোয় ভেসে ওঠে তার 3 মাসের কন্যার রক্তাক্ত দেহ। ফুটফুটে কন্যা, ছোট ছোট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে। সময় থেমে যায়। মনে হয় নিশুতি রাতের প্রেতাত্মারা একসঙ্গে একই সুরে চিৎকার করে কাঁদছে। পদ্মজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। কোনো পাষাণ মানব সন্তান 3 মাসের বাচ্চার গলায় ছুরি চালিয়েছে। তার কি হৃদয় নেই? পদ্মজার মেয়ের নাম ধরে ডেকে চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পুলিশ আসে, তদন্ত হয়। ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তিনি হাত বিড়িয়ে দেখেন পারিজা নেই। দ্রুত উঠে বসেন। পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন। বারান্দা থেকে বাইরে চোখ পড়তেই দেখলেন একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে। খালি জায়গায় কাঁথায় মোড়ানো কিছু একটা পড়ে আছে। ফরিনা ছুটে বাইরে আসেন। নাতনির রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন। পুলিশ কোনো কিনারা খুঁজে পায়নি। এরপরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। পদ্মজা মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠত। খাওয়া দাওয়া একদমই করতো না। মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত। আমির পদ্মজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসে। প্রায় 1 বছর পদ্মজা মানসিকভাবে বিপর্জন ছিলেন। এরপর বুকে ব্যথা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে অলন্দপুর। সেই নিষ্ঠুর খুনিকে শাস্তি দিবেই। জানতে চাইবে কিসের দোষে তার 3 মাসের কন্যা বলি হলো। কেউ জানুক আর নাই বা জানুক, পদ্মজা জানে হাওলাদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য পারিজার খুনিকে বের করা। সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ জড়িত এই খুনের সাথে। শুধু বের করার পালা। পুরনো কথা মনে পড়ে পদ্মজার 2 চোখ বেয়ে জল গড়াতে থাকে। আমির জল মুছে দিল। এরপর বলল, বোধহয় 3 তলায় রাখা হয়েছে। পদ্মজা 3 তলার সিঁড়ির দিকে তাকালো। শুনেছেন 3 তলার কাজ নাকি সম্পন্ন করেছেন। অনেকগুলো ঘর হয়েছে। সে আর কথা বাড়ালো না। এখন গোসল করা উচিত। আজান পড়বে। আজ রাত থেকেই সে নিশাচর হবে। এক মুহূর্ত নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে। এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। আমির ডাকলো, কি হলো? কি ভাবো? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, ঘরে চলুন। কিছু তো ভাবছিলে। এতদিনের জন্য আসছি গ্রামে। চাকরিটা থাকবে তো? থাকবে না কেন? রফিক কতটা সম্মান করে আমাকে দেখোনি?
আর তোমার যোগ্যতা কি কমতে আছে? যেখানে ইচ্ছে সেখানেই চাকরি হবে। পদ্মজা থমকে দাঁড়ালো। আমিরের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি যেখানে ইচ্ছা সেখানেই চাকরি করতে দিবেন? আমির হেসে ফেলল, বলল, তা অবশ্য দেব না। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৪২তম পর্ব। পরন্ত বিকেলের শীতল বাতাসের শরীর কাটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয়। নিচতলায় এসে ফরিনার ঘরে যায়। ফরিনা কাঁথা সেলাই করছিলেন। পদ্মজাকে দেখে ২ পা ভাঁজ করে বসলেন। বললেন, তুমি আইছো? পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি? আমি সাহায্য করি? না না, তুমি এসব পারবা না, সুই লাগবো হাতে। কিছু হবে না আম্মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কাঁথা সেলাও? পদ্মজা হেসে বলল, এই একটু। ক্যারে? আমরা থাকতে তুমি সেলাও ক্যারে? তোমার সৎ আম্মায় তো নকশি কাঁথা সেলায়। হ্যাঁ থাকতে তোমার সেলাই করা লাগবো ক্যারে? পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর ২ বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানেনই তো। সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না। তখন উনি বাসন্তী পর হয়েও, সৎ মা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত। তাই আমিও চেষ্টা করেছি, একটু যদি নকশিকাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা দুটি ঠোঁটে অল্প হাসি। সেই হাসিতে পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। ফরিনা অবাক হয়ে সেই হাসি দেখেন। মন দিয়ে কাঁথায় ফুল তুলছে পদ্মজা। দাঁত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে। পদ্মজার নিখুঁত চোখ নাক। ফরিনা তাকিয়ে আছেন। পদ্মজা ডাকলো, আম্মা। ফরিনা সম্বিত ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা হাসল, বলল, করা হয়। প্রেমাপ্রান্ত দুজনই পড়াশোনা করে। পড়ালেখার কত খরচ! আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি অলংকার কিনতে গিয়ে। আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার ৩ ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। ২ বোনের বিয়ে দিতে হবে না? আমার তো ফরজ কাজ বাকি, তার জন্য টাকা জমাতে হচ্ছে। আর ওনার নকশিকাঁথা টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দিই। বেশ ভালোই চলছে। উনি আছেন বলেই আমার মাথার উপর চাপটা কমেছে। হ, বাসন্তী অনেক ভালা। আমি হ্যার চেয়ে ৪ বছরের বড়। মেলা সম্মান করে আমারে। আচ্ছা, আমির তোমারে বাইরে কাম করতে দিছে? এই প্রশ্নে পদ্মজা কপাল চাপড়ে বলল, আর বলবেন না আম্মা, কি যে যুদ্ধ করতে হয়েছে। শেষমেশ রাজি হয়েছেন। কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে। ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন? টাকা ঠিকই মাস শেষে দিতেন। ঘুরে ফিরে স্বামীর টাকায় বাপের বাড়ি খাই কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এই নিয়ে ৩ দিন আমাদের ঝগড়া ছিল। আলাদা থেকেছি, কেউ কারো সাথে কথাও বলিনি। ফরিনা বেশ আগ্রহ পাচ্ছেন। উৎসুক হয়ে জানতে চাইলেন, এরপরে কি হইল? কাম করতে দিছে কেমনে? এরপর ৩ দিন পর এসে বলল চাকরি পেয়েছে একটা। ৬ ঘন্টা কাজ, হিসাব রক্ষকের পদ। বেতন ভালো। জানেন আম্মা, আমি ভীষণ অবাক হয়েছি। এত কম সময়ে চাকরি, আবার বেতনও তুলনায় বেশি। এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসে চাকরি বন্দোবস্ত উনিই করেছেন। উনি চান না আমি বেশি সময় বাইরে থাকি। আবার জেদ ধরেও বসেছিলাম। এভাবেই সব ঠিক হয়। ইনশাআল্লাহ আম্মা, পূর্ণার বিয়েটা ধুমধামে হয়ে যাবে। প্রেমার তো দেরি আছে, অনেক পড়বেও। ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর বললেন, আল্লাহ হাজার বছর বাঁচায় রাখুক। আম্মা, রুম্পা ভাবে কি ৩ তলায়? হ, আজ দেখতে যাব ভাবছি। চাবি কার কাছে? ফরিনা মুখ গুমট করে বললেন, এই ঘরে যাওনের দরকার নাই। রিদওয়ান চাবি দিবে না। ওরা আর আমরা রে দাম দেয় না, যেমন ইচ্ছা চলে। দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। চাইছিলাম একবার, যা ইচ্ছা কইয়া দিছে। ফরিনা মুখে আধার নেমে আসে। তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন, চাবি চাউনের লাইগা রিদওয়ানের আম্মারও মারছে। পদ্মজার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে কি মায়ের গায়ে হাত তুলছে? ফরিনা কাঁথা সেলাই করতে করতে বললেন, নিজের মা আর কই থাইক্কা।
এই স্যারের মাথা খারাপ, অমানুষ। বাড়ির অন্যরা কিছু বলেনি? অন্যরা কারা? আব্বা, চাচা, বড় ভাই কেউ কিছু বলেনি? বাকিদের কথা জানি না। তোমার শ্বশুরও তো নিজেই শকুনের বাচ্চা। পদ্মজা চমকে তাকালো। ফরিনাও চৌকিতে চোখ তুলে তাকান। তিনি মুখ ফুঁসকে বলে ফেলেছেন। দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদ্মজা প্রশ্ন করার আগে ফরিনা বললেন, পূর্ণায় গাছে উঠছে, সকালে আসারটা খাইল, বিকেল হইতেছে গাছে উঠটা গেছে, সেরিডারে কয়টা মাইর দিও। পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না। মৃদু কণ্ঠে বলল, আমি আসি আম্মা। যাও। পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন। পদ্মজা ঘর ছাড়তেই তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। পদ্মজা উদাসীন হয়ে হাঁটছেন। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন? পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল। এখন এসব ভাবা যাবে না। রিদওয়ানের কাছে থেকে চাবিটা নিতে হবে। সে দ্রুত পায়ে হেঁটে রিদওয়ানের ঘরের সামনে আসে। দরজায় শব্দ করতে ওপাশ থেকে রিদওয়ানের কণ্ঠ ভেসে আসে, কে? পদ্মজা জবাব না দিয়ে আরো জোরে শব্দ করলো। রিদওয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়। ঠোঁটে হাসি ফুটে ওঠে। মোটা হয়েছে আগের চেয়ে, গাল ভর্তি ঘন দাড়ি, এক দুটো চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপরে, পদ্মজা আমার দুয়ারে এসেছে। পদ্মজা সোজাসুজি বলল, রুম্পা ভাবির ঘরের চাবি দিন। রিদওয়ান দরজা ছেড়ে দাঁড়ালো, বলল, এতদিন পর এসেছো আবার আমার ঘরের সামনে, ভেতরে আসো, বসো, এরপর কথা বলি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, দয়া করে চাবিটা দিন। চাবি তো দেব না, কি সমস্যা? রিদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল, আরে ঘরে আসো তো আগে। পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিল। চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। চোখ দিয়ে তো আগুন ঝরছে। কিন্তু আমি তো ভয় পাচ্ছি না। চাবি আমি দেব না। দেবেন না? রিদওয়ান আড়মোড়া ভেঙে আয়েশি ভঙ্গিতে বলল, না। পদ্মজা আর কথা বাড়ালো না, চলে গেল। রিদওয়ান পিছু ডেকেছে, সে শুনেনি। মগাকে দিয়ে পাথর দিয়ে 3 তলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরেই রুম্পা আছে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল, কিছু দরকার ভাবি? পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো। মগা, তালা ভাঙো। মদন দরজার সামনে দাঁড়ায়, বলে, রিদওয়ান ভাইয়ার কাছে চাবি আছে, তার কাছ থেকে লইয়া আসেন। তালা ভাঙ্গেন না। উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো। আপনি সরে দাঁড়ান। না ভাবি, এইটা হয় না। আমার উপরে এই ঘরটার ভার দিছে, আপনি সরে দাঁড়ান। পদ্মজা কথাটা বেশ জোরেই বলল। মদন হাওলাদার বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকতে সাহস পাচ্ছে না। সে দৌড়ে নিচে চলে যায়। বাড়ির সবাইকে গিয়ে বলে, পদ্মজা তালা ভাঙছে। খলিল, আলমগীর, আমির, রিদওয়ান, ফরিনা, আমিনা ছুটে আসেন। ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছে। আমির হন্তদন্ত হয়ে এসেই প্রশ্ন করল, তালা ভাঙলে কেন? আপনার ভাই আমাকে চাবি দেননি। আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল, তাই ভেঙেছি। এইটা অসভ্যতা। তোমারে ভালা ভাবছিলাম। সেরি মানুষের এত তেজ অবাধ্য ভালা না। পদ্মজা এক নজরে খলিলকে দেখল। এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পা ঘরের মাঝে মেঝেতে উপর হয়ে পড়ে আছে। লম্বা চুল এখন ঘাড় অবধি। কে কেটে দিয়েছে? যেন চুল না, ময়লা ঝাড়ু। পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে। রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো, ভাবি, ভাবি, শুনছো ভাবি? রুম্পার সাড়া নেই। গলায়, হাতে, পায়ে মারের দাগ। ফরিনা দেখে চমকে যান। রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কেলায় মারছে বউডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। এর লাইগা আমরারে রুম্পার কাছে আইতে দাও না তোমরা? বউডা তোমরারে কি করছে? পাগল মানুষ। ফরিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে বললেন। আমিনা দূরে দাঁড়িয়ে আছেন। তিনি বরাবরই অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুংকার দিয়ে উঠল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাষাণ, আপনি তো পাষাণ না। ভাবিকে বিছানায় তুলুন। পদ্মজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল।
আমির ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসব কানে নেয়নি। সে শুধু অবাক হয়। মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে। আমির চলে যায়। ফরিয়ার কাছ থেকে পদ্মজা জানতে পারল তিনি 2 বছর পর রুম্পাকে দেখছেন। কি অবাক কাণ্ড! কখন চুল কাটা হয়েছে জানেন না। পদ্মজা জানতে চাইল কেন এত ভয় পান বাড়ির পুরুষদের। একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না? ভাবির মা বাপের বাড়ি কোথায়? ওনারা মেয়ের খোঁজ নেন না? রুম্পার মা বাপ নাই, ভাই আছে 2টা। ভাইগুলো আগেই খোঁজ নিত না। পাগল হোনার পর থেকে নামও নেয় নাই। মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফরিনা রুম্পার শাড়ি ময়লা ঝেড়ে দেন, ঘরদোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফিরে, কিন্তু কথা বলার শক্তিটুকু নেই। সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, যেন পদ্মজার জন্য অপেক্ষা করছিল। পদ্মজার জন্যই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না। ক্ষুধার চোটে বালি খেয়েছে। ঘরের এক কোণে বালির বস্তা রাখা। পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকে সে অজ্ঞান হয়ে পড়ে। তবুও কেউ এসে দেখেনি। পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে। রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে। ফরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো। এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো। চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পা বিছানায় নেতিয়ে পড়ে। শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে। একটু ঘুমালেই হতো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পার দুর্বল দুটি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে। পদ্মজা টের পেল। সে রুম্পার 2 হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছেড়ে যাব না, থাকবো আমি। রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজা মুছে দিল। ফরিনাকে বলল, আম্মা, আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি। আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পার ভাবির সাথেই থাকবো। যাও তুমি, আমি এইখানেই আছি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দা পেরোবার সময় আলো ঘরের সামনে উঠানে চোখ পড়ল। সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লাছুট খেলছে। পূর্ণার পরনে শাড়ি। মেয়েটা এত দস্যি হলো কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। 2 দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলের 6 জন করে। বাচ্চাগুলো বয়স 9 থেকে 10 এরকম। আলোক ঘরের বারান্দায় চেয়ারে বসে আছে। মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে বলল, এই বাচ্চারা, আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখে অন্যদিকে চাইল। তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল, ডরাইতাছস? ডরানোরই কথা। এই মৃদুলের সাথে কেউ পারে না। আর তুই তো মুটকি, কেমনে পারবি? আমি তোর 4 মাসের বড়, সম্মান দিয়ে কথা ক। মাঝখান থেকে সর, খেলতে দে। ধুর, তোর শরীর এখন খেলার সময়, আর তুই খেলতেছস? সর। এই এই বল মাস, তোমার দলের একটারে বাদ দিয়ে আমারে লও। এই মুটকিরে 100টা গোল্লা না দিলে আমি বাপের বেটা না। পূর্ণা হা করে তাকায়। তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে। এই জন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছে ডাকার অধিকার বাঘিনী পূর্ণা দিয়ে দিবে? কখনো না। সে তেলে বেগুনে জ্বলে উঠল। আমাকে আপনার কোন দিক দিয়ে বোয়াল মাছ মনে হচ্ছে? পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসলো। রসিকতা করে বলল, আরে কালী বেআইন, দেখি কথা কইতেও পারে। পূর্ণা আহত হলো। এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবল, সে কি কালি ডাকার মতো কালো? বাঘিনী রূপটা মুহূর্তে নিভে গেল। তার চোখ দুটি ছলছল করে ওঠে। যাকে পছন্দ করলো সেই কালি বলছে। পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুল্লা, সর কইতাছি, খেলতে দে। আমিও খেলাম। এই আন্ডা তুই বাদ, তোর বদলে আমি বেআইনদের দলে হইয়া খেলাম। মৃদুলের এক কথায় ন্যাড়া মাথার ছেলেটি সরে দাঁড়ায়। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। এরপর পূর্ণাকে বলল, কালী বেআইন, তুমি আগে যাইবা নাকি আমি আগে যাবো? পূর্ণা মিনমিনিয়ে বলল, আমি খেলবো না। রানী দূর থেকে বলল, দেখছোস মৃদুল্লা,
তুই খেলার মাঝে ঢুকছস বইলা পূর্ণা খেলতো না, সব সময় কেন খেলা নষ্ট কইরা দেস তুই? মৃদুল সেসব কথার ভ্রুক্ষেপ করল না, সে রসিকতার সুরেই বলল, আরে বেআইনের শক্তি ফুরাইয়া গেছে, আর খেলতে পারবো না। এই আন্ডা তুই আয়, বেআইন খেলবো না। তুই আইস হারবি রে আপা। রানী আত্মবিশ্বাসের সাথে বলল, আমার দলই জিতবো। আগে আগে চাপা মারিস না, আমার মতো দেখাইয়া দে। এই পেটুয়াল, তুই আগে যা। পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোকঘর পেরিয়ে অন্দরমহলের পথে পা রাখে। সে কালো, সে জানে, কিন্তু কেউ কালো বললে তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলে কি হতো? তার আপার মতো কালো রঙের সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না? পূর্ণা দুই হাত দিয়ে দুই চোখের জল মুছে অভিমানী মন থেমে থেমে কাঁদছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পরেছিল সে। দরকার নেই এই চকচকে পুরুষ। কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে, ভীষণ। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজ উপন্যাসের ৪৩তম পর্ব। শুনশান নীরবতা চারিদিকে। রাত গভীর থেকে গভীরতা হচ্ছে। পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে। বিভোর হয়ে ঘুমাচ্ছে। পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে। সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কে কে ওখানে? আমি। আমিরের কণ্ঠে শুনে পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এরপর দরজা খুলল। আমিরের চুল এলোমেলো, ক্লান্ত দেখাচ্ছে। সে পদ্মজাকে দেখে বলল, ঘুম ভেঙে গেল, তোমাকে মনে পড়ছে। আমি তো এখন যেতে পারবো না। আমি থাকি তাহলে? আমিরের নির্বিকার কণ্ঠ। পদ্মজা চোখ রাঙিয়ে বলল, শীতের রাতে মাটিতে থাকবেন? রুম্পা ভাবি বিছানায় ঘুমাচ্ছে। এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে। ঘরে যান। মাটিতেই থাকবো। ধুর, আপনি সবসময় ঘাটতারামি করেন। আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা। গতদিনও বোনদের সাথে ছিলে, আজ রুম্পা ভাবির সাথে। কয়টা দিনই তো, আজীবন একসাথেই থাকবো। আচ্ছা যাচ্ছি, এখনো ঘুমোনে কেন? পদ্মজা একবার রুম্পাকে দেখে নিয়ে বলল, এই তো ঘুমাবো। আমির চারপাশ দেখে বলল, আর সাবধানে থাকবে। রিদওয়ান দোতলায় ঘুরঘুর করছে, ভয় পাবে না, আমি আছি। পদ্মজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো, বলল, আপনি আমার সাথে থাকতে নয়, দেখতে এসেছেন আমি ঠিক আছি নাকি, তাই না? ভয় পাবেন না তো একদম। আমির দুই হাতে পদ্মজার দুই গাল ধরল। আমি তো জানি আমার পদ্মবতী কতটা সাহসী, এই জন্য এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি। আহ্লাদ করছেন? এবার যান। আমির হেসে চলে গেল। পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটা স্পর্শ, কথার ছন্দ হৃদয় স্পন্দিত হয়। আমিরের পাগলামি, খেয়াল রাখা, দায়িত্ববোধ সবকিছু পদ্মজাকে মুগ্ধ করে। একজন আদর্শ স্বামী বোধহয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার মানুষদের নিয়ে ভাবার সময়টা জাদুর মতো। চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তে আবেশে ঘুম চলে আসে। সকালে উঠেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কুরআন পড়ল। রুম্পার ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙ্গে। রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে নিয়ে রান্নাঘর থেকে খাবার আনতে যায়। ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছে। আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই, বললেন পদ্মজা। ফরিনা হেসে বললেন, এইটা আবার কন লাগে, লইয়া যাও। তুমি খাইবা না? কোন সময়? ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো। আম্মা, রাতে হাঁসের মাংস আছে না? হ, আছে তো, ওই যে পাতিলে। পদ্মজা গরম গরম খিচুড়ি, হাঁসের মাংসের ভুনা নিয়ে আসে। ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে। পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে। অবাক হয়ে প্রশ্ন করলো, ভাবি মেঝেতে পড়লে কিভাবে? রুম্পা কিছু বলছে না। সে উদ্ভাট্ট মতো ছটপট করছেন, এদিক ওদিক তাকাচ্ছে। পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা খুব বিস্মিত। রুম্পা এমন করছে কেন? সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে। কেউ এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে? ভাবি, ভাবি বলো আমাকে। ভাবি, ধাক্কাচ্ছ কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল।
পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো। ঝাঁপিয়ে পড়লো খাবারের উপর। এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে থাকলো। পদ্মজা বিস্ময় হতবুদ্ধি হয়ে পড়েছে। এমনভাবে রুম্পা খাচ্ছে কেন? আর কোনোদিন খাওয়া হবে না? সুযোগ আসবে না? পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস ভুনা খেলো। খাওয়া শেষে পদ্মজার নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, ভাবি, আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে যায়, দেয়াল ঘেঁষে বসে, মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না। পদ্মজা তবুও আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসলো। রুম্পার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব, যাবে? রুম্পা এক ঝটকায় হাত সরিয়ে নিল। পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাইর হ আমার ঘর থেকে, বাইর হ তুই। রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই, বাইর হ কইতাছি, বাইর হ। শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে। শীতের দাপট বেড়েছে। এবারের শীতে বোধহয় মানুষ মারার জন্য এসেছে, এত ঠান্ডা। রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছু নেই। ঠান্ডায় তার গায়ে কাটা দিচ্ছে। পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করলো। রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অবধি ছুটে এসে দরজার কাছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায়। পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠল, লতিফা বুবু। লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল, এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। তার চোখে ভয় ছিল। একটা ঝনঝন শব্দ হয়। পদ্মজা চৌকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। রুম্পা পাগলামি শুরু করেছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুটছে। পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে, অনেক বোঝায়, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে। পদ্মজা আহ বলে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল। ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে। উৎকণ্ঠিত হয়ে বলে, আমি তোমারই ইচ্ছা কইরা দুঃখ দেই নাই বোন, বেশি বেদনা করতেছে? আঞ্চলিক ভাষায় রিনঝিনে কণ্ঠ। পদ্মজা দুই চোখ মেলে তাকায়। রুম্পা পদ্মজার কপালে ফোলা অংশে ফু দিচ্ছে। সে ভীষণ অস্থির হয়ে গেছে। বোঝা যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা। মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপে। সে কঠিন নয়, পাগল নয়, বরং বড্ড নরম কোমল। পদ্মজা শান্ত সুরে প্রশ্ন করল, কেন পাগলামির অভিনয় করো ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেছে। কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালি ঢুকে। নৌকা চালাচ্ছে মৃদুল। গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা ডেকেছিল সেই ছেলেটাও নৌকায় আছে। তার ভালো নাম জাকির। মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির। পূর্ণা খালের ঘাটে বসেছিল। সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে। মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে। গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলেও 20 বার তাকে কালি ডেকেছে। অন্ধকারে নাকি দেখাই যায় না, এমন অনেক কথা বলেছে। কালো রঙের মেয়ে হয় বোধহয় পাপ। আবার পদ্মজাও রাতে তার সাথে থাকিনি। পুরো রাত সে কেঁদেছে। কেউ কেন তাকে কালি বলবে? আবার তার আপাও তাকে সময় দিল না। শ্বশুর বাড়ি অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হয়েছে। বয়স 20 পার হলেও রয়ে গেছে সে ছোট্ট কিশোরী মেয়ে। মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো, কালী বেআইন। পূর্ণা তাকালো না। মৃদুল আবার ডাকলো, বেআইন গো। তাও পূর্ণা সাড়া দিল না। মৃদুল জাকিরকে বলল, কিরে বেটা, বুঝছিস কিছু? এই শরীরে ভূতে ধরল নাকি? জাকির দাঁত বের করে শুধু হাসলো। মৃদুল জোরে বলল, আরে বেআইন, কি কানে শুনেন না? কাল তো ঠিকই শুনছিল। ঠান্ডা কি কানের ভেতর ঢুইকা গেছে? ও কালী বেআইন, বেআইন। পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো। আঙ্গুল শাসিয়ে মৃদুলকে বলল, আপনার কি মা বাপ নাই? থাকলেও শিক্ষা দেয়নি? যারে তারে যা ইচ্ছে ডাকা উচিত না। অসভ্যতা অন্য জায়গায় করবেন, আমার সামনে না। আমি কালো, আমি জানি। আপনাকে কালী বলে সেটা মনে করিয়ে দিতে হবে না। আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালী ডাকতে বা বেআইন ডাকতে। আমি আপনার বেআইনও না। আমার দুলা ভাইয়ের আপন ভাই না আপনি। কোথাকার কে আপনি? এই ফর্সা চামড়া দেমাক দেখান। আরেকবার আমাকে কালী বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা শেষ করে পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায়। রেখে যায় অপমানে থমথমা করা একটা মুখ।
মৃদুল ঘর থেকে বেরোতে পারছে না। তাকে একটা মেয়ে এভাবে বলেছে। তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সবকটি মেয়ে পাগল, আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো। মৃদুল রাগে বইটা ছুঁড়ে ফেলে খালে। নৌকা থেকে রাগে নামতে গেলে আর এক পা নৌকা ধাক্কা খেলো। ফলে নিমিষে দূরে চলে যায় নৌকাটি। নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো, মৃদুল ভাই, আমি আইয়াম কেমনে? বইটাও ফালাইয়া দিস। মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো। সত্যি নৌকা অনেক দূর চলে গিয়েছে। এই ঠান্ডার মধ্যে ছোট বাচ্চাটা সাঁতরে পারে কিভাবে আসবে? মৃদুল রাগ একপাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল। রুম্পা থেমে থেমে কাঁদছে। পদ্মজা অনবরত প্রশ্ন করে যাচ্ছে। সে ভীষণ অস্থির। একজোড়া পায়ের শব্দ ভেসে আসতেই রুম্পার কান্না থেমে গেল। যেন এই পায়ের শব্দগুলো সে চিনে। রুম্পার কাঁপতে থাকলো। রুম্পার অবস্থা দেখে পদ্মজার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। রুম্পা পদ্মজার এক হাত ধরে চাপা সরে দ্রুত বলল, এখান থেকে চইলা যাও বইন, আর আগাইও না। এরা পিশাচের মতো, ছিঁড়া খাইয়া ফেলবো। ওদের দয়া মায়া নেই। তুমি অনেক ভালা, তোমারে কোনোদিন ভুলতাম না আমি। তুমি এইখান থাইকো না। তুমি এই বাড়ির কেউয়ের লগে যোগাযোগ রাইখো না। ওরা কি করেছে? ভাবি, অনুরোধ করছি, আমাকে বলুন। ভাবি, অনুরোধ করছি। রুম্পা সেকেন্ডে সেকেন্ডে গিলছে। পায়ের শব্দটা যত কাছে আসছে তার কাঁপুনি তত বাড়ছে। সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকিয়ে কোনো মতে বলল, পিছনে, উত্তরে, ধর ধর রক্ত। পর মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকে খলিল হাওলাদার। এত জোরে দরজা ধাক্কা দিয়েছে যে বিকট শব্দ হয়। হুংকার ছেড়ে পদ্মজাকে বললেন, তুমি এই ঘর থেকে বাইর হও। অনেক অবাধ্যতা দেখাইছো, আর না। খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে উঠে, গাঢ় লাল। সে দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথে থাকবো। থাকবা না তুমি? কেন, জানতে পারি? একটা পাগলের সাথে কিসের থাকুন? রুম্পা ভাবি পা। পদ্মজা কথা শেষ করতে পারল না। বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কইও না, আমি পাগল না, কইও না, দোহাই লাগে। পদ্মজা থেমে গেল। খলিল বললেন, বাড়াইয়া যাও বউ। পদ্মজা নাসুরবান্দা হয়ে বলল, যাব না আমি। রুম্পা ভাবির সাথে থাকবো আমি। রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে। খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না। পদ্মজার কথা মাটিতে পড়ার আগে খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৪৪তম পর্ব। ভোর হয়েছে আর কতক্ষণই হলো, ২ ঘন্টার মতো। এর মধ্যেই মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারদিকে। পূর্ণা আলোক ঘরের সামনে থাকা বারান্দা চেয়ারে মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার, সোয়েটারের উপর তিনটে কাঁথা। তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে এক সময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেওয়া যাক। চৌকাঠে পা রাখতেই মৃদুলের কণ্ঠর সুর কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকালো। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে, শরীর ভেজা। রানিয়াপা বলে ডাকছে, কিন্তু এখানে তো রানী নেই। মৃদুল বারান্দায় পা রেখে পূর্ণার মুখটা দেখতে পেল। তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটল। এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো, কই রে রানিয়াপা? শীতে মইরা যেতেছি, কাপড় নিয়ে আয়। ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকবো কেমনে? পূর্ণা কাঠখটা গলায় বলল, রানিয়াপা এইখানে নাই, হুদাই চেঁচাইতেছেন। মৃদুল পূর্ণার সুরেই পাল্টা জবাব দিল, তোমারে কইছি আমার উত্তর দিতে? আমার ইচ্ছে হইলে আমি চেঁচাবো, তোমার ভালো না লাগলে কানে পাথর ঢুকাইয়া রাখো। পূর্ণা দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে থাকে। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে, আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বাতাস বেড়েছে, খালি গায়ে কাঁপুনি শুরু হয়। মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল,
আমি আপনার কাপড় নিয়ে আসব? মৃদুল চোয়াল শক্ত রেখে আবারও আর চোখে তাকালো, কিন্তু উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে। পূর্ণা জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, এরপর চলে যায়। পূর্ণা চলে যেতেই মৃদুল শীতের তীব্রতা মুখ দিয়ে উ জাতীয় শব্দ করে কাঁপতে থাকলো। যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভেতর ঢুকতে পারবে না। তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো আছে, এদিক দিয়ে গেলে ধান ভিজে নষ্ট হয়ে যাবে। সহ্য করা ছাড়া আর উপায় নেই। কেউ যদি কাপড় দিয়ে যেত। পূর্ণা আলো ঘরের পিছনে উত্তর দিকে যে বারান্দা আছে সেখানে মগাকে পেল। মগা ঝিমুচ্ছে। মগা ভাই। মগা তাকালো। পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘর কোনটা? মগা আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিল। পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর শার্ট নিয়ে বেরিয়ে আসে। মৃদুল পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল। পূর্ণা মৃদুলের চেয়ে এক হাত দূরে এসে দাঁড়ায়, লুঙ্গি শার্ট এগিয়ে দেয়। মৃদুল ঘুরে তাকায়। আর রাগ দেখানো সম্ভব নয়, রগে রগে ঠান্ডার তীব্রতা ঢুকে গেছে, রক্ত শীতল হয়ে এসেছে। সে পূর্ণার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখশ্রী আবিষ্কার করলো। টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বট্ট বৃক্ষ ছায়া ফেলে রেখেছে। পাতলা ফিনফিনে ঠোঁট, ত্বকে তিলতিলে ভাব, চকচক করছে। লম্বা এলো চুল বাতাসে উঠছে। শ্যামবর্ণের মুখ এত আকর্ষণীয় হয়। কিছু সৌন্দর্য বোধ হয় এভাবেই খুব কাছে থেকে চিনে চিনে নিতে হয়। মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে। সে আগে লুঙ্গি নিল। পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ায়, বলে, আমি দেখছি না, আপনি পাল্টে ফেলুন। মৃদুল মোহময় কোনো টানে আবার ফিরে তাকায়, তবে মুখটা আর দেখতে পেল না। মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আসে। সে লুঙ্গি পাল্টে মিনমিনিয়ে বলল, শার্টটা? পূর্ণা হেসে শার্টটা এগিয়ে দিল। মৃদুলের এলোমেলো দৃষ্টি। হুট করেই বুকে ঝড়ো বাতাস বইছে। কি আশ্চর্য! পূর্ণা গর্বের সাথে বলল, আমাকে কালী বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি। আমি এমনই মহৎ। অন্য সময় হলে হয়তো মৃদুলও পাল্টা জবাব দিত, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না, মোটেও ইচ্ছে হচ্ছে না। পূর্ণা কিছু না বলে আলোক ঘরে ঢুকে যায়। মৃদুল দ্রুত পায়ে 2 পা এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। আজকের দিনটা অন্যরকম লাগছে। আচ্ছা, দিনটা অন্যরকম নাকি অনুভূতি অন্যরকম? পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেন। এরপর দ্রুত দরজায় তালা লাগিয়ে দেন। পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে, নাকি কারো হাতের থাপ্পড় খাওয়ার অপমানে, কে জানে। খলিল কপাল কুঁচকে আরো কি কি যেন বলে চলে যান। পদ্মজার ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে। সে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না। দিক দিশা যেন হারিয়ে ফেলেছে। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজা সম্বিত ফিরে পেল। সে বন্ধ দরজার দিকে একবার তাকালো। এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেল লতিফাকে। পদ্মজাকে তাকাতে দেখে লতিফা আড়াল হয়ে যায়। পদ্মজা সে জায়গাতেই দাঁড়িয়ে থাকে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আকাশ মেঘাচ্ছন্ন। এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি ভাবতে ভাবতে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। পদ্মজার গা কেঁপে ওঠে ঠান্ডায় তীব্রতায়। শাঁ শাঁ করে বাতাস বইছে। সুপারি গাছগুলো একবার ডানে দুলে পড়েছে, তো আরেকবার বামে। আলো ঘরের পিছনের বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়ি দিয়ে জুবুথুবু হয়ে বসে আছে। পদ্মজার শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে শীত থেকে বাঁচতে। আবহাওয়ার অবস্থা ভালো না, তার মধ্যে বৃষ্টি আর বাতাস। সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডার তীব্রতা আটকানো যায়? ইচ্ছেও করছে না ঘরে যেতে। সে এদিক ওদিক চেয়ে দেখল। শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল। চেয়ারটা আনার জন্য এগোয়। তখন নাকে একটা বিশ্রী বটকা গন্ধ আসে। পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে। যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে। সে সাবধানে এক পা করে ফেলছে। এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে। পদ্মজা থমকে যায়। উল্টো ঘুরে বাইরে উকি দেয়।
বাইরে ধস্তাধস্তি শুরু হয়েছে। সবার আগে চোখ পড়ে আমিরকে। পদ্মজা সবকিছু ভুলে ছুটে নেমে আসে নিচতলায়। এরপর বাইরে আসে। আমির তার চাচাকে মারছে, যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে। আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে। মজিদ, হাওলাদার, রিদওয়ান, আমিনা, রানী সবাই আটকানোর চেষ্টা করছে, কেউ পারছে না। আমির খলিলকে ছেড়ে রিদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল। আমিরের আচরণ উন্মাদদের মতো। সে বিশ্রী গালাগালিজ করতে করতে রিদওয়ানের পেটে লাথি বসায়। রিদওয়ান কুকিয়ে উঠল। আমিনা আমিরকে কিল থাপ্পড় দিয়ে আঘাত করছেন, তাতেও কাজ হচ্ছে না। এমন বেয়াদব তো আমির না। পদ্মজা দৌড়ে আসে। আমিরকে চিৎকার করে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন, ছাড়ুন। আমির পদ্মজার জবাব দেয় না, খলিলকে থাবা মেরে ধরে। খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে। সেই অবস্থায় মুখে আরেকটা ঘুষি মারে। রানী আমিনা হাউমাউ করে কাঁদছে। মৃদুল, পূর্ণা, মগা, মদন সবাই ছুটে আসে। মৃদুল পদ্মজা দুই হাতে আমিরকে টেনে সরাতে চায়, কিন্তু পারল না। আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে। সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মৃদুল দুই হাত ঝাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে আনে। আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুটতে ছুটতে বলে, কুত্তার বাচ্চারা, অনেক কিছু কোর্সোস করতে দিছি, আমার বউয়ের গায়ে হাত দিস কেন? কোন সাহসে? মৃদুল, ছাড়, আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়ব। মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির। ছুটে এসে রিদওয়ানকে ধরে। পদ্মজা হতভম্ব হয়ে পড়েছে। রিদওয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল, আর আজ খলিল থাপ্পড় মেরেছে। এসব কে বলেছে আমিরকে? থাপ্পড়টা লতিফা দেখেছিল। তাহলে কি লতিফা বলেছে? আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন। পদ্মজা দ্রুত সরে যায়। চাচি, কি করছেন? আমিনা কাঁদতে কাঁদতে বললেন, থামাও এই কামড়াকামড়ি, আল্লাহর দোয়াই লাগে। পদ্মজা কি করবে বুঝতে পারছে না। আমির তার কথাও শুনছে না। আর আমিরের এমন রাগ সে দেখেনি। গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে, এটাও ধারণার বাইরে। পদ্মজা আমিরের সোয়েটার খামচে ধরে কণ্ঠ কঠিন করে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমির তাও শুনল না। সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল। দুই হাত দূরেই নারিকেল গাছ ছিল। সেখানে পড়লে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত। অঘটন ঘটার পূর্বেই দুটো হাত পদ্মজাকে আঁকড়ে ধরে। পদ্মজা কৃতজ্ঞতা নজরে তাকায়। ফরিনাকে দেখতে পেল। পদ্মজা অবাক হয়। ফরিনা এরকম ধস্তাধস্তি দেখেও চুপ করে আছেন, থামানোর চেষ্টা অবধি করছেন না। পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করলো। মৃদুল চেষ্টা করলো, কিছুতে কিছু হচ্ছে না। আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছে। মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে। পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে আসতে। সেই অনুরোধ আমিরের কর্ণকুহর অবধি পৌঁছেছে কিনা সন্দেহ। পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে, তখনই দুটি শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে। সেই হাতে খুব দামি ঘড়ি। হাতের মালিককে দেখার জন্য পদ্মজার চোখ তুলে তাকায়। মুখ দেখে চমকে ওঠে। দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির সাথে দেখা। যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগমাখা অনুভূতি ছিল। সেই লিখন শাহ। পদ্মজা দূরে সরে দাঁড়ালো। মৃদুল লিখন মিলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে আসে। আমির ছটফট করছে ছোটার জন্য, অথচ ছুটতে পারছে না। ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায়। লিখন হেসে বলল, এবার থামুন, অনেক শক্তি ফুরিয়েছেন। আমির কিছু বলতে চাইল, তখনই রিদওয়ান সবার অগোচরে ইট দিয়ে আমিরের ঘাড়ের বাড়ি মারে। আমির আর্তনাদ করে বসে পড়ে। লিখন রিদওয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পদ্মজা উৎকর্ণ হয়ে দৌড়ে আসে। আমিনা, রানী, খলিল এবং রিদওয়ানকে নিয়ে দ্রুত আলোকঘরে চলে যায়। দরজা বন্ধ করে দেয়। মজিদ মগাকে বললেন, তাড়াতাড়ি যা গঞ্জে, বিপুল ডাক্তারের নিয়ে আয়। আমার বাড়িতে এসব কি হচ্ছে? ফরিনা তখনও দূরে ঠায় দাঁড়িয়ে আছেন। এই ঘটনা তাকে বিন্দুমাত্র বিচলিত করেননি। যেন এই ঘটনার জন্য তিনি খুশি। কি চলছে তার মনে?